নিশ্চিতভাবে ডবল ইঞ্জিন সরকার তো বহু জায়গাতে রয়েছে, 17টা রাজ্যে রয়েছে, বিজেপি রয়েছে, সেখানে কি কোনো উন্নয়ন হয়েছে এরকমভাবে দেখাতে পারবেন? রাস্তাঘাট উন্নয়ন হয়েছে না? লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে না? সবুজ সাথী আছে না? কন্যাশ্রী আছে? মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। ষষ্ঠ দফার নির্বাচনের কয়েক ঘন্টার অপেক্ষা, প্রচারের ইতিমধ্যে শেষ হয়ে গেছে। আজ আমরা পেয়েছি দেবরার বিধায়ক, অপরদিকে প্রাক্তন আইপিএস হুমায়ুন কবিরকে। দাদা, প্রস্তুতি একদম কীরকম চলছে বলুন আগে, সবার আগে। প্রস্তুতি ভালোই চলছে, ভালো প্রস্তুতি হলো আর কি। প্রস্তুতি যা হওয়া তো হয়ে গেছে। এখন লাস্ট মোমেন্টে যে বুথে কারা বসবে, পোলিং এজেন্ট কারা হবে, এগুলোই হচ্ছে এখন জাস্ট অর্গানাইজ, আগে থেকে অর্গানাইজ করা ছিল, সেগুলোই এখন হচ্ছে আর কি, যা হওয়ার। তৃণমূল কংগ্রেস এটা হচ্ছে এমন একটা দল যে সারা বছর পড়াশোনা করে, কিন্তু লোকসভা ভোটের আগে কতটা পড়াশোনা হলো? প্রচুর। আমি তো 2 মাস ধরে এখানেই পড়ে আছি লাগাতার। চেহারা দেখে বুঝতে পারছেন অবস্থা খুব খারাপ। প্রচুর ঘুরেছি, প্রচুর বাড়ি ভিজিট করেছি। আমাদের 65,000 পরিবার এখানে থাকে। 65,000-এর মধ্যে প্রায় 55,000 পরিবারকে আমরা ডাইরেক্টলি ডোর টু ডোর ক্যাম্পেনের মাধ্যমে অ্যাটেন্ড করতে পেরেছি। বিধানসভা নির্বাচনের সময় আপনার সাথে আমরা ছিলাম, তখন কিন্তু মুখ্যমন্ত্রীর বার্তা দিয়ে গেছিলেন, বলেছেন লক্ষ্মীর ভাণ্ডার বিধানসভা নির্বাচনে জয়লাভ করলে কিন্তু সাধারণ মানুষের মধ্যে পাবে। সেই লক্ষ্মীর ভাণ্ডার পঞ্চায়েত ভোটের আগে জয়লাভ হয়েছে, পৌর ভোটের আগে হয়েছে, আবার লক্ষ্মীর ভাণ্ডার লোকসভার আগে 500 থেকে 1000 হলো। কি বলবেন আগে বলুন। নিশ্চিতভাবে লক্ষ্মীর ভাণ্ডার একটা ডিভিডেন্ড দেবে আমাদের। লক্ষ্মীর ভাণ্ডার খুব দরকার ছিল। যে সময় 21 সালে বলেছিল, সবাই হাসাহাসি করছিল যে এটা সম্ভব নয়, এটা উপহাস করছিল সিএম ম্যাডামকে। কিন্তু আমরা জানতাম উনি যখন বলেছেন করবেন, এবং তিনি বলেছেন প্রতি ফ্যামিলিতে একজন করে দেবেন। কিন্তু আলটিমেটলি দেখা গেল যারা 25 বছরে উঠবে সবাইকেই উনি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন। এরকমও আছে, আমি পরিবারে বিভিন্ন জায়গায় ঘুরেছি, যেখানে 5টা মহিলা আছে, 5 জনকেই উনি লক্ষ্মীর ভাণ্ডার, 5 জন 6 জন পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার আমি দেখেছি পেতে, এরকম বাড়িও দেখেছি। তো এটা প্রায় অন্য লোকেরা ভাবতেই পারে না, এটা বাস্তবে সম্ভব হয়েছে, এবং এটা আমাদের খুব ডিভিডেন্ড দেবে, নিশ্চিতভাবে দেবে। আরও অনেক উন্নয়নমুখী প্রকল্পগুলো আছে, শুধু এটা তো নয়। স্বাস্থ্যসাথী আছে, কৃষক বন্ধু আছে, বিধবা ভাতা আছে, বার্ধক্য ভাতা আছে, কন্যাশ্রী আছে, সবুজ সাথী আছে। তাছাড়া প্রচুর আমাদের উন্নয়নগুলো হয়েছে। পথশ্রী 1, 2, 3-তে যে রাস্তাগুলো হয়েছে, তার অনেকটা রাস্তা আমরা পেয়েছি। ব্রিজ হয়েছে, কালভার্ট হয়েছে, ভালো সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে, আর স্কুল বিল্ডিংগুলো, ভাঙাচোরা বিল্ডিংগুলো অনেক রিপেয়ার হয়েছে। পড়াশোনার মান একটু হলেও এগিয়েছি আমরা। তো অনেক কিছুই হয়েছে আর কি। তো সেই উন্নয়নটা আছে, প্লাস সামাজিক যে সুরক্ষা প্রকল্পগুলো, সেগুলোই আমাদের নিশ্চিতভাবে ডিভিডেন্ড দেবে। তাছাড়া আমরা তো 24/7/30 365 আর কি, আমরা বছরের সব দিনই মাঠেই আছি, মাঠে ঘাটে সবসময় মানুষের সঙ্গে যোগাযোগ রেখে চলি, আর সুখে দুঃখে সবসময় আছি আর কি। ভোট এলে উৎসব মেজে ভোট দেয়, এই উৎসব কিন্তু বিগত নির্বাচনগুলোতেও দেখলাম। ঠিক লোকসভার আগে যখন উৎসব দেখা যাচ্ছে, অপরদিকে পঞ্চম দফা অবধি ভোট হয়ে গেল, 79% ভোট, 80% ভোট, এই গরমের মধ্যেও মানুষ ভোট দিচ্ছে। কি বলবেন? এটাই বাংলার আমাদের যে কালচার আর কি, মানুষ খুব বেশি ভোট দেয়। এটা একটা গণতান্ত্রিক পদ্ধতি, তো এখানে যে মানুষ এত বেশি অংশগ্রহণ করে, তার জন্য সত্যিকারের পশ্চিমবাংলার মানুষকে ধন্যবাদ জানাতে হয়। যেখানে দিল্লির ভোট দেখবেন 65, 67, 68%-এর বেশি কিন্তু ভোট হয় না শহরগুলোতে। এখানে আমাদের শহরেও কলকাতাতেও এরকম ভোট মোর দেন 75% ভোট হয়ে যায়। তো এখানকার মানুষ অনেক বেশি গণতন্ত্র সচেতন, এবং এটা হওয়াই উচিত। যার ফলে এটাকে আমরা খুব এনজয় করি আর কি। উৎসবের মেজাজেই ভোটটা কিন্তু এখানে হয়। লোকসভার আগে দুজনকার প্রতিশ্রুতি, মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিচ্ছেন যে ডিসেম্বরের মধ্যে বাংলা আবাস যোজনার টাকা মানুষের কাছে পৌঁছে যাবে। প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি হচ্ছে যে 3,000 কোটি টাকা ইডি বাজেয়াপ্ত করেছে, সেটা লোকসভা ভোটের পর মানুষের মধ্যে ফিরিয়ে দেওয়া হবে। আপনি দীর্ঘদিন প্রশাসন সামলেছেন, প্রশাসনের জায়গা থেকে দাঁড়িয়ে এইটা কি আদৌ এখনও পর্যন্ত কোনো কেস বিচারাধীন না হওয়া পর্যন্ত সেই টাকা কি সাধারণ মানুষের মধ্যে ফেরানো যায়? দেখুন, আমাদের যে প্রধানমন্ত্রী আর কি, নরেন্দ্র মোদী, আমাদের দেশের দুর্ভাগ্য জানেন তো, যে এরকম একটা প্রায় অশিক্ষিত প্রধানমন্ত্রী পেয়েছি। তিনি ভারতবর্ষের কনস্টিটিউশনই জানেন না। তিনি কী করে বলে দিলেন যে 3,000 কোটি টাকা যেটা সিজ করা হয়েছে, সেই টাকাটা লোকের মধ্যে বিলি করে দেবেন? কোনো আইন আছে? গোটা ভারতবর্ষে 3,000 কোটি টাকা যদি ইডি সুইচ করেও থাকে, তার একটা বিরাট একটা লিগ্যাল প্রসেস আছে, প্রসিডিওর আছে। এটা কোনোদিন সম্ভব, সেটা কীভাবে সম্ভব আমি জানি না। এটা কোনো লিগ্যাল প্রসিডিওর, এটা তো একটা প্রসিড, ক্রাইমের একটা প্রসিড। তো সেখানে কী করে উনি এটাকে বিলি করে দেবেন? এটা তো আবার মাথামুন্ডু নেই। তাছাড়া আমরা 1914 সাল থেকে দেখে এসেছি, তো সবকা সাথ সবকা বিকাশ, আচ্ছে দিন আয়েগা, তারপরে দ্রব্যমূল্য দাম কমে যাবে, কিন্তু দেখা যাচ্ছে জাস্ট উল্টোটা হচ্ছে। যেটা উনি বলছেন প্রত্যেকটা জিনিস উল্টো হয়েছে, এবং যতগুলো গ্যারেন্টি মোদি দিয়েছিলেন প্রত্যেকটা গ্যারেন্টি হচ্ছে ফেল করেছে।
একটা গ্যারান্টিও একটা কথাও উনি রাখেননি, প্রতিশ্রুতি একটাও রাখেননি। হোয়ারে মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন তার সীমিত সামর্থ্যের মধ্যে কেন্দ্র সরকার টাকা বন্ধ করে দেওয়ার পরও তিনি কিন্তু 100 দিনের কাজের টাকাটা মিটিয়ে দিয়েছেন, মজুরির টাকাটা। তারপরে উনি আবাস যোজনার টাকাটা বলেছেন প্রথম যদি সে কেন্দ্রীয় সরকার না দেয়, তো আমাদের ধারণা যে মোদী সরকার আর ফিরবে না। আমরা অলরেডি ইন্ডিয়া বোধহয় 300 বেশি সিট পেয়ে আসবে, তাহলে আমরা যদি দিদিকে এখান থেকে 42টার মধ্যে 40টা 38টা 40টা সিটে জেতাতে পারি, তাহলে দিদির হাতে একটা কন্ট্রোল থাকবে। নেত্রী বলছেন বাংলা কারোর কাছে মাথা নত করবে না, অপরদিকে বিরোধীরা বলছে ডবল ইঞ্জিন সরকার ছাড়াই বাংলাকে বাঁচানো যাবে না। নিশ্চিতভাবে ডবল ইঞ্জিন সরকার তো বহু জায়গাতে রয়েছে, 17টা রাজ্যে ইয়ে রয়েছে, বিজেপি রয়েছে, সেখানে কি কোনো উন্নয়ন হয়েছে এরকমভাবে দেখাতে পারবেন? রাস্তাঘাট উন্নয়ন হয়েছে না? লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে না? সবুজ সাথী আছে না? কন্যাশ্রী আছে? ওই বেটি পড়াও বেটি বাঁচাও বলে ছেড়ে দিয়েছে। তারপরে নরেন্দ্র মোদী সবথেকে বড় কথা যে নিজের স্ত্রীকে দেখেন না, যে ব্রিজভূষণ সিং তাকে একটা অ্যারেস্ট করতে পারলো না, তার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে। আমি জানি না দিল্লি পুলিশ কী চার্জশিট দিয়েছে। তো এই যে লোকগুলো রয়েছে, এটা অভিজিৎ গাঙ্গুলি, আমার বলতে লজ্জা করছে, তিনি একজন শিক্ষিত মানুষ, এলএলবি পাস তো করেছেন, যেভাবে হোক অনেকদিন প্র্যাকটিস করেছেন, এলএলবি আছে, খুব বেশি হয়তো হাইলি কোয়ালিফাইড বারেট ল উনি করেননি, ঠিক আছে, তো এলএলবি পাস তো করেছেন। সেই একটা শিক্ষিত মানুষ, সে একটা মুখ্যমন্ত্রীকে, যে ভারতবর্ষের একমাত্র মুখ্যমন্ত্রী শুধু নয়, যে মুখ্যমন্ত্রীর বয়সটাও দেখুন আপনি, 67-68 বছর বয়স, তার সম্বন্ধে যে অশালীন কথাগুলো বলেছেন, মনে হয় গোটা পশ্চিমবাংলা নয় গোটা ভারতবর্ষের মতো গর্জে ওঠা উচিত এবং তাকে উচিত শিক্ষা দেওয়া উচিত এই অভিজিৎ গাঙ্গুলির মতো লোকগুলোকে, যারা ছদ্মবেশী শিক্ষার আড়ালে মুখোশ পরে বসে আছে এবং বড় বড় কথা বলেন। তারা আজকে এক্সপোজড হয়ে গেছেন, যে তাদের কালচার, তাদের শালীনতা বোধ, মহিলাদের তাদের কী চোখে দেখেন সেটা খুব ক্লিয়ার হয়ে গেছে। মমতা ব্যানার্জির সভা হয়ে গেল লোকসভা ভোটের আগে, অভিষেক ব্যানার্জির সভা, একাধিক বার্তা দিচ্ছেন। সবথেকে বড় ভাবনা আপনাদের হয়তো হতে চলেছে ডিসেম্বর, মানে লোকসভা ভোটের পর তিনি বলেছেন ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্য সরকারের উদ্যোগ নেওয়া হবে। কি বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছেন একবার নিশ্চিতভাবে হবে, কিন্তু তিনি যতগুলো কমিটমেন্ট করেছিলেন কোনো কমিটমেন্ট কিন্তু ফেল হয়নি। যেগুলো উনি কমিট করেছেন প্রত্যেকটা জায়গায় কিন্তু উনি কথা রেখেছেন। লক্ষ্মীর ভাণ্ডার থেকে, স্বাস্থ্যসাথী থেকে, সবুজ সাথী, আমরা কন্যাশ্রী, ঐক্যশ্রী, তারপরে যুবশ্রী, সমব্যথী, আপনার হচ্ছে বিধবা ভাতা, সমস্ত কিছু করেছেন। তাহলে উনি যখন বলেছেন যে কেন্দ্রীয় যে সরকার যদি টাকা না দেয়, তাহলে ডিসেম্বরের মধ্যে আমরা প্রথম কিস্তি, মানে 60,000 টাকা প্রথম কিস্তি, আমরা আবাস যোজনায় যাদের নামগুলো উঠে আছে আগে থেকে রেকর্ডেড যারা আছে, যারা গরিব মানুষ, তারা নিশ্চয়ই পাবে টাকাটা। দেবরাবাসীর উদ্দেশ্যে কি বার্তা দেবেন? ডেবরা নিয়ে আমরা চিন্তিত নয়। গতবারে আনফর্চুনেটলি আমি জানি না কেন এটা সম্ভব হয়েছিল, গতবারে প্রায় 4,500 ভোটে এখানে আমরা মাইনাস ছিলাম, ডেফিসিট ছিল। কিন্তু এবারে আমরা আশা করছি যে এটা 25+ হবে ভোট। আমরা সেভাবে প্রচার করেছি, মানুষের হিউজ রেসপন্স আছে। আমি জিতেছিলাম নিজে 12,000 কাছাকাছি ভোটে, কিন্তু তারপর থেকে আমরা অনেকটা উন্নতি করেছি। এবং আপনি দেখেন এখানে পঞ্চায়েত ইলেকশনে, সেখানে আমরা প্রায় 31,000 ভোটে লিড করছিলাম। এবং ভোটটা ডেবরাতে আমি বলতে পারি গ্যারান্টি দায়িত্ব নিয়ে, যে আমি এখানে ছিলাম, ভোটটা করিয়েছি। সবাইকে এটা বোঝাতে পেরেছিলাম যে আমরা আমাদের অ্যাকচুয়াল স্ট্রেংথ দেখতে চাইছি, যে অ্যাকচুয়াল স্ট্রেংথ কী আছে সেটা দেখতে চেয়েছি, এবং একদম ক্লিন আর নিট অ্যান্ড ক্লিন ভোট করিয়েছি। এবারও তাই হবে ভোটটা। এখানে যেটা আছে, বিজেপি প্রচার করুক না করুক, তাদের একটা সাইজেবল অ্যামাউন্টের ভোট আছে। সিপিএমের ভোটটাও আছে। তো সিপিএমের ভোট 20-21 হাজার ভোট এখানে গতবারে দেখা যাচ্ছে যে 19-এ এবং 21-এ পেয়েছিল, এবং এরা বিজেপি প্রায় 84,600 ভোট পেয়েছিল। 19-এও তাই, 21-এও তাই। এই ভোটটা আছে। এবার সিপিএম এবার কিন্তু পঞ্চায়েত ইলেকশানে প্রায় 37,000 ভোটটা পেয়েছে। তারপরে সিপিএম দেখা যাচ্ছে গেনার হচ্ছে, ভোটটা গেন করছে। এবং তারা যে কনসেপ্ট তৈরি করেছিল যে বামের ভোটটা রামে দাও, পরে আমরা আবার ফেরত নেব, সেটা তো ফেরত আসেনি। তো সেটা নিয়ে নিশ্চয়ই মাথা চাপড়াচ্ছে সিপিএম। সে সিপিএম বুঝুক, সিপিএম যে ভুল করেছে 34 বছর, সে তো তার কোনো ক্ষমা নেই। একটা জগদ্দল পাথরের মতো পশ্চিমবাংলার মানুষদের মানে ঘাড়ের উপরে জোর করে বসেছিল না, তাদের ছিল কোনো দূরদৃষ্টি, কোনো ভিশন ছিল না, কোনো উন্নয়নের পরিকল্পনা ছিল না। আমি সিপিএমকে দেখেছি, আমরা তো ওই যুগে চাকরি করেছি, বেশিরভাগ সময়টাতে সিপিএমের যুগেই চাকরি করলাম। এটা দেখি মানুষকে কী করে জব্দ করা যায়, সেইটাই তারা বুদ্ধি আর্ট সবসময়। আমাদের এখানে দেখুন মানুষ কত ফ্রি, কেউ কারো ব্যাপারে ইন্টারফেয়ার করে না, কিছু না। মানুষের উন্নয়ন, উন্নয়ন আর উন্নয়ন, একটাই কথা আমরা বলি, উন্নয়ন এবং পাশে থাকা, বিপদের সময় তার পাশে থাকা, এছাড়া আমাদের আর কোনো এজেন্ডা নেই। বিরোধীরা বারবার অভিযোগ করছে বাংলায় কোনো শিল্প নেই। বিরোধী দলনেতা সুরেন্দ্র অধিকারী বলছেন আগামী দিন লোকসভা ভোটে তারা জয়লাভ করলে, বাংলায় যদি তারা বেশি আসনে জয়লাভ করে, টাটাদের হাতে পায়ে ধরে বাংলায় নিয়ে আসবে, যাতে কর্মসংস্থান হয়, বাংলার মানুষ যাতে বাংলাতেই কাজ করতে পারে। দেখুন, আমি মোল্লা নাসিরুদ্দিনের গল্প আছে না, যে মানে স্বপ্নে যদি হালুয়া খাবো, ঘিটা কেন বেশি দেবো না। তো তিনি আশা করতেই পারেন যে স্বপ্নে হালুয়া খাওয়ার ব্যাপারটা রয়েছে, যে যেটা আকাশ কুসুম কল্পনা। পশ্চিমবাংলায় বিজেপি গতবারে 18টা সিট পেয়ে গেছিলো 2019-এ,
তো কী করে পেয়েছিল আমি জানি না, মানে সেবারে আমাদের কিছু একটা গণ্ডগোল তো ডেফিনেটলি গ্রস একটা কিছু গণ্ডগোল হয়েছিল, মানে তার জন্য হয়তো মনে হয় পুলওয়ামা বা বালাকোটের যে এইটা আর কি, মানে যে একটা জাতীয়তাবাদ একটা হিড়িক উঠেছিল আর কি, হুজুগ আর কি, এই হুজুগে মানুষ ভোটটা দিয়েছে। দেখা গেলে ওটাও ভাওতা একটা, কারণ ওই ম্যান্ডেটটা চুরি করা ম্যান্ডেট, ইট ইজ নট দ্যাট কি ওই ম্যান্ডেটটা মানুষের ম্যান্ডেট ছিল। শেষ পর্যন্ত ওইটা ঘটে যাওয়ার ফলে পুলওয়ামা ঘটনা ঘটলো এবং বালাকোটে যাই হোক যেটাই ঘটে থাকুক, আমি ইয়ে করছি না, এটাকে আমি ছোট করে দেখছি না, বড় করে দেখছি, কিন্তু সেটা হচ্ছে আমাদের এয়ারফোর্সের কৃতিত্ব, ঠিক আছে, আমাদের সেনাবাহিনীর কৃতিত্ব, এখানে মোদির কোনো ব্যক্তিগত কোনো কৃতিত্ব নয়। তো সেইটাকে ইয়ে করে সেই কৃতিত্বটাকে বড় করে হাইলাইট করে বারবার করে ওটাকে বলে বলে প্রচার করে করে ভোটের যে ম্যান্ডেটটা মানুষের, সেই ম্যান্ডেটটা চুরি করেছে। আপনারা বলেন বাংলা সব দিক থেকে বঞ্চিত, অথচ এই বাংলাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে আরম্ভ করে প্রধানমন্ত্রী এই নির্বাচনের সময়তে দেখা গেল একাধিক সময় আসছেন, একাধিক সভা করে যাচ্ছেন, কীভাবে দেখছেন? দেখুন, কালকে এখানে অমিত শাহ প্রোগ্রাম করতে এসেছিলেন, তো অমিত শাহ এখানে 2000 লোক হয়েছে। আমি যদি এখানে ইয়ে করতে যাই, মিটিং করতে যাই, ডেবরা চকে যদি মিটিং করি, তাহলে ওর থেকে বেশি লোক হবে, ঠিক আছে। আমরা যে মিটিংগুলো করেছি ওর থেকে বেশি লোক হয়েছে। আমরা স্ট্রিট কর্নার করে ছোটো ছোটো মিটিং করেছি। আমরা যদি ব্লক থেকে একটা মিটিং অর্গানাইজ করি না, সেটাতেও 7-8 হাজার লোক হয়, কিন্তু এতে কাল অমিত শাহকে মানুষ রেসপন্স করেছে, 2-2.5 হাজার লোক হয়েছে, জানি না কোথেকে লোক নিয়ে এসেছিলো, খড়গপুর এখানে ওখান থেকে চৌদিক থেকে লোককে জমায়েত করেও 2.5 হাজার তো নিশ্চিতভাবে ক্রস করবে না। আমরা খোঁজ নিয়ে দেখুন কত, কালকেই ডেবরা হরিমতি মাঠে এখানে মিটিং হয়ে গেছে। তো বাংলা কারোর কাছে মাথা নত করবে না। একদিকে যখন নেত্রী এই কথা বলছেন, অপরদিকে দলের কর্মী যারা রয়েছেন তারা বলছেন এই বাংলাতে ঐক্যশ্রী, কন্যাশ্রী, যুবশ্রীর মতো একাধিক প্রকল্পে রায় দিয়েছে সাধারণ মানুষ, আর সেই রায় কিন্তু আসন্ন লোকসভা নির্বাচনে দিতে চলেছে এবং দিল্লির দখলে ইন্ডিয়া জোট খুব তাড়াতাড়ি যেতে চলেছে এবং মুখ্যমন্ত্রীর হাত ধরেই তা আগামী দিনে আবার জয়লাভ করবে। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।